শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সকলের দিন খুব সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আয়োজন এবং আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। দিনটি ভালো হোক, আমাদের জীবন রাঙিয়ে উঠুক আমাদের সুন্দর ব্যক্তিত্বদের আদর্শ নিয়ে। দর্শক, আমরা আজ শুরু করছি আমাদের আজকের পর্ব এবং তার আগে আমি একটু সুস্মিতাকে শুভ সকাল জানিয়ে নিই। শুভ সকাল। শুভ সকাল রুমান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। খুব ঘুরে এলে না? একদম। কোথায় গিয়েছিলেন? এবার গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওর, একদম বর্ষার হাওরের সৌন্দর্য উপভোগ করতে। আমি খেয়াল করেছি তুমি প্রায় ঘুরতে যাও, কখনো সুন্দরবন, কখনো টাঙ্গুয়ার হাওর। তো ঘুরতে ভালোবাসো নিশ্চয়? হ্যাঁ, চেষ্টা করি সুযোগ পেলে ঘুরে বেড়াতে। এই যে ভ্রমণের কোন বিষয়টা আসলে তোমাকে বেশি আকর্ষণ করে? এই যে নতুন জায়গা এবং সেই জায়গার এক একটা জায়গার তো আলাদা এক একটা সংস্কৃতি বা জীবনধারা আছে। যেমন এবার হাওড়ে গিয়ে দেখলাম সেখানকার মানুষদের এই যে পানিবন্দী একটা জীবন, এই জিনিসগুলো আসলে আমাকে আকর্ষণ করে খুব। বাহ, তো তোমার জন্য আজকের পর্বটি হয়তো বিশেষ হবে, কারণ আজকে আমাদের মাঝে যিনি অতিথি হয়ে এসেছেন তার কাছ থেকে আমরা অনেক নতুন কিছু জানতে পারবো। চলো তাহলে পরিচিত হয়ে নিই। অবশ্যই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন সংগ্রাহক এবং জাদুঘর প্রতিষ্ঠাতা রেজাউল করিম আসলাম। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। খুব সুন্দর লাগছে, হলুদ আবার সাথে গামছা। এটা আমার মেয়েদের পছন্দ, পাঞ্জাবিটা। আর গামছাটা মূলত যেটা সেটা হলো যে আমি সবসময় লোক সংস্কৃতি নিয়ে কাজ করার চেষ্টা করি, সেটা ধারণ করার একটা প্রতীক। এটা অবশ্যই লোক মানুষের একটা, এটা তো আসলে বাইরের প্রতীক, কিন্তু আপনাকে আমরা যতটুকু চিনেছি জেনেছি আপনি ভেতরেও লোক সংস্কৃতিকে লালন করেন, ধারণ করেন। একটু সেই মানুষটিকে ছোটবেলা থেকে আবিষ্কার করতে চাই, কি বলো সুস্মিতা? একেবারেই তাই। আপনার শৈশবে আপনাকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই, জানতে চাই কোথায় জন্ম হয়েছিল। আমার জন্মস্থান ময়মনসিংহের আখোয়া। সেটা শহরতলি এবং গ্রাম দুটার মাঝামাঝি একটা জায়গা, মানে শহরও না গ্রামও না। আমরা যেটা বলি পৌরসভার সাথে সীমানা আর ইউনিয়নের সাথে সীমানা। আচ্ছা, যার কারণে আমরা অনেক সময় একটু ঢং করে বলতাম যে আমরা বেহেস্তেও না দুজকেও না, মানে এরকম একটা জায়গায় আমার বাড়ি, যে জায়গায় আমরা গ্রামের যে কালচার বা সংস্কৃতি সেটাও আমার বংশ পরম্পরায় বা আমরা গ্রামের সংস্কৃতিটাও পাইছি। আর আমাদের পারিবারিকভাবে যে ব্যবসা বা জীবন ধারণের যে কাজকর্মটা সেটা থাকতো শহরে। অর্থাৎ আমার সেটা ছিল কি ব্যবসা? সেটা আমাদের পারিবারিক ব্যবসা ছিল, বাদ্যযন্ত্রের ব্যবসা। আচ্ছা, এটা আমাদের দীর্ঘদিনের ব্যবসা। এই এই আমরা 80 বছর পার করলাম, তিন প্রজন্মের আমি প্রতিনিধি। বাহ, কি ধরনের বাদ্যযন্ত্র আপনি ছোটবেলায় দেখতেন কিংবা এখন সেখানে কি আছে? আমি ছোটবেলায় দেখছি আমার দাদা খুব হারমোনিয়াম বাজাইতেন। মানে আমার দাদার নাম নবাব আলী, ওনার নামে একটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে নবাব এন্ড কোম্পানি, ময়মনসিংহের বড় বাজারে। আচ্ছা, আর আমার দাদার যে হারমোনিয়াম বাজানো সেটা অনেকের কাছে খুব মানে খুব ছিল, পছন্দের ছিল। কারণ সে পালা গানে হারমোনিয়াম বাজাইতো, হারমোনিয়াম নিজে তৈরি করতে পারতো। এবং এরকম আছে যে উনি নাকি একসাথে 3টা হারমোনিয়াম বাজাইতে পারতো। আমরা 2টা দেখছি বাজাইতে, 2 হাতে 2টা হারমোনিয়াম বাজাইতো আমার দাদা। 3টা বাজাইতে পারতো। পরে জিজ্ঞেস করতাম কিভাবে, কয় যে 2জনে 2টা ভ্যালু দিত, 2টা 2 হাতে বাজাইতো, আর এটা নাকি সে ঠোঁট বা নাক এরকম এটি দিয়া মিউজিক করতো। কি চমৎকার, কি বলো? সাধারণ ব্যাপার একদম। আমার তো শুনতে খুবই চমৎকার লাগছে এবং আরও একটু জানতে চাই যে এই যে এরকম একটা সঙ্গীত সম্পর্কে জড়িত একটা এরকম পরিবারে বাদ্যযন্ত্র নিয়ে কাজ ছোটবেলা থেকে দেখেছেন, দাদা বাজাতো, আপনার বাবাও কি বাদ্যযন্ত্র বাজাতেন? আমার পুরো পরিবারের সবাই বাদ্যযন্ত্রের সাথে জড়িত, মানে বাদ্যযন্ত্রের ব্যবসার সাথে জড়িত। বাবা কি বাজাতো? বাবাও হারমোনিয়াম বাজাইতে পারতেন, বাবা তবলা বাজাইতে পারতেন। আচ্ছা, এবং ছোটবেলা থেকে নিশ্চয়ই আপনিও শিখেছেন? না, ছোটবেলা থেকে আমি যেটা শিখছিলাম, আমার এটা তবলার দিকে একটা আকর্ষণ ছিল, সেটা আমি শিখছিলাম। সেইটা আমি যে জায়গায় জন্মগ্রহণ করছি, আমার সৌভাগ্য যে আমার বাড়ির 2 পাশে 2জন বিশেষ গুণী ব্যক্তি ছিলেন, 2জনেই স্বাধীনতা পদকে ভূষিত। আমার যিনি তবলার গুরু ওস্তাদ পবিত্র মোহন দে, উনি স্বাধীনতা পদকে ভূষিত। আর আমার বাড়ির আরেক পাশে আমি যে জায়গায় জন্মগ্রহণ করছি সেই আকুয়া গ্রামে গোলাম সামদানি কুরাইশি,
উনিও 21 মে স্বাধীনতা পদকে ভূষিত। মানে এটা আমার কাছে খুব গর্বের আনন্দদায়ক লাগে যে আমি দুইজন স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তির প্রতিবেশী, বা ওনারা আমার প্রতিবেশী এবং ওনারা দুইজনই আমার শিক্ষক। আপনি সব ভালোর মাঝখানে সব সময় থাকেন, সেটা জায়গা হোক কিংবা ব্যক্তি হোক। কিন্তু যে এলাকায় জন্ম আমার, এই এলাকাটা একসময় ছিল যে রিক্সায় যাইতো না, দিনের বেলা রিক্সায় যেত না, ভয় পাইতো। মানে ওই এলাকাটা ওই যে আপনার এখন যেরকম ঢাকার মোহাম্মদপুর এলাকা, দিনে রাত্রে যখন ইচ্ছে তখনই মারামারি কাটাকাটি খুনাখুনি, আমার এলাকাটা এরকমই ছিল। বাহ। কিন্তু তারপরে আমরা লোকাল যেহেতু, স্থানীয় যেহেতু, সেক্ষেত্রে আমার দাদার জনপ্রিয়তা ছিল বেশি। উনি অনেকবার ওই এলাকার জনপ্রতিনিধিও ছিলেন, মেম্বার ছিলেন। বাহ। আপনার এলাকার নামটা কি? আকুয়া। আচ্ছা, সেই আকুয়াতে বেড়ে ওঠে, সেই মারামারির মাঝখানে বেড়ে ওঠে সুরের সাথে কিভাবে সন্ধি করেছিলেন আপনি, আমরা শুনবো অবশ্যই। তবে তার আগে আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি। সুস্মিতা জানাবেন। একদম। আমাদের আজকের অতিথি রেজাউল করিম আসলাম 2020 সালে ময়মনসিংহ শহরে ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন এশিয়ান সঙ্গীত জাদুঘর। বিরল বাদ্যযন্ত্র সংগ্রহ শুরু করেন আরও অনেক আগে থেকেই। 3 পুরুষ ধরে বাদ্যযন্ত্র বেচা বিক্রির সঙ্গে জড়িত রেজাউল করিমের পরিবার। পুরনো বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি সংগ্রহ করেছেন এসব যন্ত্র। শুধু সংগ্রহ নয়, আগামী প্রজন্মের কাছে এসব যন্ত্র পরিচয় করিয়ে দিতে এবং শিল্পের বিকাশেও কাজ করছেন রেজাউল করিমের এই সঙ্গীত জাদুঘর। পুরনো বাদ্যযন্ত্রগুলোর কোনোটি 350 বছর, কোনোটি 250 বছর, আবার কোনোটা 150 বছরের পুরনো। এই জাদুঘরে আছে প্রায় 600 বিরল ও দেশি বাদ্যযন্ত্র। এর মধ্যে 200 থেকে 300 বছরের পুরনো সারিন্দা আছে 20টি, সরার আছে 30টি, মেকুর আছে 60টি, 4 ধরনের সেতার আছে 8টি। এছাড়া এসরাজ, সারেঙ্গি, সরোদ, তানপুরা, দোতারা, একতারা, লাওয়া ও নানা ধরনের বাদ্যযন্ত্রও আছে। সঙ্গীতে ব্যবহারের বিভিন্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি গ্রামোফোন ও ক্যাসেট প্লেয়ার আছে অন্তত 80টি, ছোট বড় রেডিও আছে অন্তত 40টি, এলপি রেকর্ডার আছে 400টির মতো। জাদুঘরের বিভিন্ন কর্নারে সাজানো আছে এসব বাদ্যযন্ত্র। পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন নবব্রতী নামের একটি সংস্থাও। চলুন দর্শক, আবার ফিরে যাচ্ছি অতিথির কাছে। ছোটবেলা থেকেই এই যে এরকম বাদ্যযন্ত্রের সঙ্গে আপনার সম্পর্ক এবং সেই জায়গা থেকেই সংগ্রহের প্রতিও নেশা তৈরি হওয়া, সেই গল্পগুলো শুনবো। কিন্তু যেহেতু শৈশবের গল্পে ছিলাম, আবারও ফিরতে চাই, পরিবারে সেই সময় কারা কারা ছিল? আমরা একটা একান্নবর্তী ফ্যামিলি ছিলাম। আমার চাচা, আমার আব্বা, আমরা সবাই একই ফ্যামিলিতে থাকতাম, একই বাসায় একই ফ্যামিলিতে থাকতাম, একই সাথে রান্না হতো। আমরা ছোটবেলায় একই সাথে সবাই একসাথে খাইতাম, মানে যেটা কল্পনা করা যায় না এখন আর কি। সেটাই। আমার দাদি ছিল, ওনারা দেখতাম যে মজার ব্যাপারগুলো ছিল যে ওই যে যদি কালচারালের ব্যাপারটা বলি আর কি, মানে সংস্কৃতির ব্যাপারটা বলি, যে আমাদের বাড়িতে একান্নবর্তী থাকাতে যদি কারো বাচ্চা হইতো 6 দিন পর্যন্ত, আমরা যেটা বলতাম ছুটি করে বলে আর কি, ছুটি করে 6 দিন পর্যন্ত আমাদের বাড়িতে গীত গাইতো আর কি মহিলারা এসে। আমরা ছোট সময় আরো যে জিনিসগুলা দেখছি, যে এখন যেটা পিঠা উৎসব হয়, নবান্ন উৎসব হয়, এগুলো আমরা তখন উৎসব দেখছি না। এই যে এই দিনে আসলে দেখতাম 2 মণ 3 মণ ধানের খই ভাজা হইতো আমাদের বাড়িতে। মানে একজনে 10 কেজি নিয়ে আসছে, আরেকজনে 10 কেজি নিয়ে আসলো, আরেকজনে 5 কেজি নিয়ে এসে সবাই পুরা বাড়ি জুড়ে আপনার খই ভাজতেছে। ওই কাঁঠালের দিন, আমের দিন, তো ওই খই কাঁঠাল দিয়ে সবাই একসাথে খাবে। আমরাও পোলাপান সব খই ভাজার সাথে ওই যে খইগুলি চালতে হয়, এইগুলি চালতাম। ওই কাঁঠাল নিয়ে আসতেছে, ভাঙতেছে, রস করতেছে, সবাই একসাথে খেতাম। মানে এই যে যেগুলো আমরা এখন উৎসবের রূপ দিছি, আমরা তখন আসলে সেটার উৎসব মনে করতাম না, সেটার একটা আনন্দ মনে করতাম। আর এখন আমরা সেগুলোর অর্গানাইজ করে ফেলছি। একদম। মানে আমরা যা ছোটবেলায় উপভোগ করছি, আমার শিশুকালে আমি যা পাইছি, সেগুলা মনে হয়েছে যে ওইটাই আনন্দ, ওইটা প্রতিদিনের একটা কি বলবো, যে ওটা প্রতিদিনের একটা উৎসব ছিল, নিত্যদিনের উপলক্ষ। হ্যাঁ, নিত্যদিনের উপলক্ষ। এখন একটা কি বলবো, আমরা যে পিঠা উৎসব যেটা বলি এখন, আমরা দেখছি শীতের দিন আসলেই অগ্রহায়ণ মাস না, তো বলতেছে আগুন মাস। আচ্ছা, আগুন মাসের প্রথম দিনই দেখা গেছে যে ওই ঢেকি ছিল বাড়িতে, ঢেকে দিয়া চাল টাল ভানা হইতেছে, ভানা মানে চালের গুঁড়া করা হইতেছে আর কি। ওই চালের গুঁড়া করা হইতো, পিঠা করা হইতো, ওই সব পোলাপান আমরা সব আমাদের আত্মীয় স্বজন যা আছে সবাই আসতেছে। মানে এটা দাওয়াত টাওয়াত না, ওই ঢেকির শব্দ শুনলে সবাই একসাথে আসতো। আপনার ক ভাই বোন ছিলেন? আমরা ভাই বোন 2 জন। আপনি? আর আমার চাচারা ছিল 3 জন। আচ্ছা। আমার চাচারা ছিল 3 জন, ফুপুরা ছিল 2 জন।
আপনি ভাই বোনদের মধ্যে কি বড়? আমি আমি সবার বড়। বাহ, তার মানে দায়িত্ব বেশি, আদরও পেয়েছেন বেশি। আদর আদর বলতে যেটা সেটা হলো যে দাদির কাছ থেকে দাদার কাছ থেকে আদর বেশি, কারণ দাদা দাদির প্রথম ছেলের সন্তান আমি। আচ্ছা, মানে ছেলের ঘরের ছেলে। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা কি ঠিকঠাক ভাবে করতেন নাকি অনেক দুষ্টুমি হতো? ওই এলাকার একটু বিবরণ দিলাম তো। আমার মা আবার খুব কঠোর, মানে খুবই ছিল। আমার মার ইচ্ছে ছিল যে পড়াশোনা করতে, এলাকায় মিশতে দিত না। মানে অন্য ছেলেদের সাথে জানতো যে এলাকায় এরকম কোন সময় মারামারি লাগে, কোন সময় মানে কি হইতেছে, এটার কোনো মিশলে ছেলে বকে যাবে। হ্যাঁ, বকে যাবে, এই ধরনের একটা আমার মার একটা ধারণা ছিল। যার কারণে ছোট থেকে গেটের দিকে তাকায় থাকতো আম্মা, গেটের বাইরে বাইরে কিনা। মানে গেট ছিল না, ওটা আমাদের ওই আগের বাড়ির যে সিস্টেমটা ছিল, যে গেটের পরে মানে একটা দেউরি বলা হয়তো, আর একটা ইটের পিলার দিয়া করা, তো ওই দেউরির বাইরে যাই কিনা। আচ্ছা, যে দেউরির বাইরে এটা খেয়াল রাখতো। এই গেলেই হয়তো ওই একটা আওয়াজ দিলেই চলছে, আর কিছু লাগছে তো সেই সময় খালি এটুকু আওয়াজ দিলেই চলছে। সে সময় আসলে মা যেহেতু চাইতেন আপনি পড়াশোনা করেন, মা বাবার স্বপ্ন কি ছিল আপনাকে নিয়ে, এবং আপনার স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? আমার মার স্বপ্ন ছিল যে অনেক বড় পড়াশোনা করে আমি মানে বড় একটা কিছু হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এইরকম তো সবারই চাওয়া থাকে। এটা তো সবারই চাওয়া, এটা এখনো যারা আছে সবারই একই রকম চাওয়া। আর বাবা কি চাইতেন? আমার বাবা যেটা যেতেন সেটা হলো যে একজন ভালো মানুষ হোক। আচ্ছা, বাহ। আপনি কি চাইতেন? আমি যেটা চাইতাম, আমার এলাকায় যে আমি যে মানুষদের দেখছি, যে দুজনের কথা বললাম, যে ওস্তাদ পবিত্র মোহন দে, গোলাম সামদানি কুরাইশি, এরকম আরো যাদের দেখতাম, আমার মনে হতো যে ওনাদের মতো যদি হইতে পারতাম, যে ওনাদের মতো বড় হইতে পারতাম। বা ওই যে আরো বড় যারা আছে, নজরুল, রবীন্দ্র, এরা যে এত নাম করছে বা এরকম হয়েছে, যদি ওইরকম হইতে পারতাম, এইরকম একটা আশা ছিল আর কি। যে কিভাবে হওয়া যায়, কিভাবে হয় মানুষ এত এত মহাপুরুষ হয়, এত মনীষী হয়, কি কাজ করে হয়। খ্যাতনামা ব্যক্তিত্ব হতে চেয়েছিলেন আসলে। ওইরকম খ্যাতনামা না, মানে এই যে মানুষ যে মানুষকে সম্মান করে, মানুষ যে মানুষের প্রতি তার একটা রেসপেক্ট বা অনুভূতি দেখায়, যে এই মানুষটা ভালো, বা এই মানুষটা এই কাজ করছে, এই মানুষটা এই এতটুকু গুণী, যে গুণের জন্য যে রেসপেক্ট করে, ফেমাস না, খ্যাতিমান না, মানে এই যে গুণের জন্য মানুষকে সম্মান করে। তো ওই গুণটা কিভাবে তৈরি করতে হয়। জি, আপনি একজন গুণী মানুষ হতে চেয়েছিলেন, এবং কিভাবে গুণ ধারণ করতে হয় সেটি আপনি চেয়েছিলেন একদম ছোটবেলা থেকে, এবং সেটি কিন্তু আপনি পেরেছেন। আপনি রবীন্দ্র, নজরুল কিংবা নির্দিষ্ট কারোর সাথে তুলনায় তো যাচ্ছি না, কিন্তু এই যে এই আসনে বসেছেন, আমাদের মাছরাঙা টেলিভিশনের সিগনেচার শো রাঙা সকাল, এখানে কিন্তু সব কীর্তিমানরাই বসেন। তো সেই জায়গা থেকে আপনি একজন সফল। এখন কিভাবে সেটি হয়ে উঠলেন সেই ধারাবাহিক গল্পগুলোই আবার শুনি। ছোটবেলা আপনি একাডেমিক বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তেন। কোন ধরনের বই পড়তেন? আমি ছোটবেলা যেগুলো পড়ছি সেটা হলো রাশিয়ান সাহিত্য, যেগুলো রুশ লিটারেচার ছিল, সেগুলি পড়তাম বেশি। যুদ্ধের কাহিনী পড়তে ভালো লাগতো। বাহ, ওই যে ওই এলাকায় ছিলেন সেটার একটা প্রভাব মনে হয়। না, ওইরকম না, আমার এলাকার একজন বড় ভাই ছিল, উনি ওই বইগুলো পড়তেন। ওই বইগুলো পড়লে উনি নিয়ে আসে আমার বইগুলো দিতেন। ওনার নাম মামুন, নাম উনি আমার বেশ কয়েক বছরের সিনিয়র ছিলেন। উনি নাই, উনি মারা গেছেন। উনি আবার রেডিওর মেকানিক ছিলেন। উনি রেডিও ঠিক করতো, ওনারা এখানে যাইতাম, আমি কিভাবে রেডিও ঠিক করতো সেগুলো দেখতাম। আর ওই মামুন ভাই আমাকে বই দিত দেখা, মামুন বাইরে যাওয়াটা আমার জন্য জায়েজ ছিল আমার আম্মার কাছে। সে যেহেতু আমাকে বই দিত, আমি বই পড়তাম, বইয়ের প্রতি একটা যেহেতু আমার একটা আকর্ষণ তৈরি উনি করে দিছে, এই জন্য মামুন ভাই আসলে তার সাথে গেলে বা মামুন ভাইয়ের কাছে গেলে আমার কোনো সমস্যা ছিল না। এটা আমার মা মনে করতে যে না, এই নিয়ে গেলে এই ছেলে নষ্ট হবে না, গোল্লায় যাবে না, গোল্লায় যাবে। আচ্ছা, তো স্কুল পাস করলেন, ভালো রেজাল্ট ছিল? মোটামুটি রেজাল্ট ছিল, মানে ওই এলাকার মধ্যে ভালো রেজাল্ট ছিল, এই গুন্ডামির এলাকার মধ্যে। স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো রেজাল্ট বলতে হলো যে আমার মনে হয় আমার এলাকাতে আমি তখন প্রথম এসএসসি পাস করছি। আচ্ছা, এরকম
আচ্ছা, তার আগে সেরকম ওই যে ওইভাবে কেউ স্কুলেও যেত না, বুঝতে খুব পেরেছি। কম। সুস্মিতা, যেটা প্রশ্ন ছিল, বন্ধু বান্ধবদের সাথে স্কুলে কেমন আপনার অভিজ্ঞতা ছিল? বন্ধুদের সাথে এখন পর্যন্ত আমাদের খুব ভালো সম্পর্ক, স্কুলের বন্ধুদের সাথে? স্কুলের বন্ধুদের সাথে। বাহ। ইভেন স্কুলের বন্ধুদের সাথে আমরা এখনো মাসে মাসে বসি, এবং আমার স্কুলের কিছু বন্ধু আছে যারা খুবই সোশ্যাল ওয়ার্ক করে। এইটা আমার জন্য খুব মানে খুব প্রাউড হয়। যেরকম করোনাতেও আমরা কাজ করছি, করোনাতেও মানুষের সেবার জন্য আমার কিছু বন্ধু আছে, তারা কাজ করছে, আমি নিজে কাজ করছি। এই জুলাই আন্দোলনের পরে দিয়েও যখন দেশে পুলিশ ছিল না, আমরা আমার বন্ধুরা আমরা সবাই মিলে আমার ময়মনসিংহ শহরের পুরাটাই আমরা রেস্কিউ করছি। আমরা পাহারা দিছি সারা রাত, যাতে একটা মন্দির ভাঙা না হয়, একটা হিন্দু বাড়িতে আক্রমণ না হয়, কোনো হাইজ্যাক না হয়, কোনো ধরনের আক্রমণ না হয়, এরকম। আসলে সত্যিকার বন্ধুত্বের শক্তি তো এটাই, আসলে সবাই একতাই শক্তি, একতাই বল। হ্যাঁ, এই যে একটা জিনিস সেটা হলো যে আমরা যেটা বলি যে অর্গানাইজড করে কিছু করতে হবে, সংগঠন করে কিছু করতে হবে। আসলে যদি ওই বন্ধুত্বের ওই রকম কিছু হয় বা সম্পর্কটা খুব গাঢ় হয় আর কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সংগঠন তৈরি করতে হয় না, মানে আমরা নিজেরাই সংগঠিত হয়ে যাই। কাজের সুবাদে এক একজন এক একটা সংগঠন, মানে ওই তো ও কাজ করতেছে, আমি কাজ করতেছি, চিন্তা ভাবনা দুইটা এক হয়ে গেল। বা আপনি একটা কাজ করতেছেন, আমি একটা কাজ করতেছি, আপনার চিন্তা আর আমার কাজ বা আমার চিন্তা আপনার কাছে একরকম, সুতরাং আপনি বলবেন যে চলো করি। সাংগঠনিক নাম দিতে হইব বা সাংগঠনিক ভাবে আগায় যেতে হইব, সেটা হয় না। এটা হলো বন্ধুদের সবচেয়ে বড় স্পিরিট। জি। কলেজ জীবনে আপনি অগ্রসেনা বলে একটি সংগঠন ওটা স্কুলের পরে দিয়ে করছিলাম। ওটা আমার এলাকার উন্নয়নের জন্য, যে আমার এলাকায় যেহেতু এরকম অত ওইরকম সুশৃঙ্খল না বা সংস্কৃতির দিক কি বলে যে শিক্ষিতের দিক থেকে ওইভাবে আগানো না, আমার কথা হলো যে এটার পরিবর্তন করতে গেলে তাহলে এই যারা আছে আমার জুনিয়র বা অন্য যারা আছে, যে এদেরকে একসাথে করতে হবে, এদেরকে খেলাধুলায় সংস্কৃতি এটার সাথে যদি আমি রিলেটেড করতে পারি এবং একটা দিক তৈরি করতে পারি যে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করে এই কালচারাল এই জিনিসগুলো করতেছি, সুতরাং আমি খারাপ না, আমার এই ভালো কাজটার সাথে তাহলে অন্যরা এসে যুক্ত হবে এবং অন্য অভিভাবক যারা আছে এলাকার তারাও চিন্তা করবে যে না এ তো ভালো কাজ করতেছে, তাহলে ওর সাথে এরা যাক, এবং পরের যারা প্রজন্ম আছে এরাও এই কাজগুলোর সাথে জড়িত থাকুক, এরাও স্কুল কলেজে যাক, যে স্কুল কলেজে গেলে ভালো কাজ করে, মানে এই ধারণাটা পাল্টানোর জন্য। আচ্ছা, তখন চিন্তা হলো যে একটা ক্লাব করা দরকার বা একটা সংগঠন করা দরকার, যে আরো লোকজনের পড়াশোনার দিকে আগায় নিয়ে আসতে হবে। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে একটা বিষয় আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে, যে ছোটবেলা থেকে আপনার ভেতরে এই তাড়নাটা ছিল যে সমাজের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। এবার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে এই যে পারিবারিক ব্যবসা, সেটার সঙ্গে সংযুক্তিটা কখন থেকে হয়েছিল? ওই আমরা ছোট থেকে তো ওই দেখতাম যে দাদা হারমোনিয়ামে টিউন করতেছে, চাচা হারমোনিয়ামে টিউন করতেছে। আমার দাদা যখন অসুস্থ হলো, বাবা দোকানে যাইতো, বাবা দোকানে যাওয়ার পরে আমার দাদা মারা গেল, তখন বাবা যখন অসুস্থ হইলো, তখন তো এই বড় ছেলে ওই রীতি অনুযায়ী আমার দোকানে যাইতে হয়। তখন সেটা স্কুল থেকে, যে বাবার 3 দিন জ্বর উঠছে, তখন আমি স্কুলে পড়ি 6 বা 5 পড়ি, তখন ওই দোকানটাকে আমার সামলাইতে হয়েছে। এরকম আসা যাওয়াটা ছিল ছোট থেকে দোকানে। সেটা কি ময়মনসিংহের যে দুর্গাবাড়ি সড়কে নবাবান নামে যে বাদ্যযন্ত্রের দোকান, নবাবান কোম্পানি বড় বাজার দোকানের ঠিকানা। আচ্ছা, এই দোকানটা আসলে কত বছর পুরনো? এই দোকানটা আমরা কাগজপত্রে পাইছি 1944 সনে, কিন্তু আমার দাদা আরো আগে এই দোকানটা প্রতিষ্ঠা করছে। আচ্ছা, তার মানে 80 বছর পার হইলো আর কি। আপনি যুক্ত হন কত বছরে? আমি যুক্ত হয়ে, যে আমি বললাম যে ছোট থেকে ওইভাবে বাবা অসুস্থ হলে দোকানে যাইতাম, কিন্তু আমি যুক্ত হই 2000 সনের পরে। আচ্ছা, মানে একদম পুরা দোকানটায় আমি আমার হাতে মানে দায়িত্বে আসে 2000 সনের পরে, কিন্তু আমি 90 সনে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই দোকানে রীতিমতো আসা যাওয়া করতাম। মিউজিয়াম নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, মানে কেন হঠাৎ করে কেন মনে হলো যে একটা মিউজিয়াম করা প্রয়োজন? আমার একটু তাহলে ছোট করে একটু গল্প বলতে হবে। বড় করেই বলেন।
গল্পটা হলো এরকম যে আমি দোকানে যাওয়া আসার সময় দেখতাম যে দোকানে অনেক জিনিসপত্র মানে পুরাতন জিনিসপত্র ছিল আর কি, ধরেন তানপুরা, সেতার, শরৎ, এসরাজ, এই জিনিসগুলো ঝুলানো, ময়লা পড়া। তো ওই যে আব্বু অসুস্থ, হয়তো আমি 2 দিনের জন্য দোকানে গেলাম, গিয়ে ওইগুলো দেখতাম খুব ধুলাবালু পরে রয়েছে, একটু পরিষ্কার টরিষ্কার করতাম। তো আমি তো আর বুঝতাম না যে এগুলি কার কি, ভাবতাম যে এগুলো দোকানে যেরকম এখনো বিক্রির জিনিস ঝুলানো থাকে ওইগুলো বিক্রির জিনিস। তো এরকম 2 বছর পরে গেলে গিয়ে দেখি যে এগুলো ঝুলানোই। আমার যখন 5 বছর পরে গিয়ে দেখছি এই জিনিসগুলো দোকানে এইভাবেই পরে রয়েছে, এবং আমি যেদিন যাই ওই দিনে গিয়ে এগুলো পরিষ্কার করি, আর কেউ এগুলো ধরেও না। একদিন আব্বারা জিজ্ঞেস করলাম যে আব্বা এগুলি কার, বলে যে এগুলো বিভিন্ন ওস্তাদের ছিল, যারা ময়মনসিংহ ছিল আগে, ওই শশীকান্ত মহারাজ থাকাকালীন বা গরিবুর জমিদার ওনারা থাকাকালীন তো ভারতবর্ষের অনেক বড় বড় উস্তাদরা ময়মনসিংহ আসছেন, যেরকম আলাউদ্দিন খার মতো লোক ময়মনসিংহ আসছে, মুক্তাগাছার জমিদার হইতে ছিল। এনায়েত হোসেন খা গরিপুরে বিশিষ্ট সেতার বাদক ছিলেন, বেলায়েত হোসেন খার বাবা। জি জি। এরকম অনেক যারা যারা ছিল অনেকেই ময়মনসিংহ আসছে, এবং ময়মনসিংহের অনেক যারা সঙ্গীতজ্ঞ তারাও ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত লোক। সেই ক্ষেত্রে যারা এখানে ছিল তাদের অনেকের যন্ত্রপাতি আমার দোকানে ঠিক করতে দিছে বা বানাইতে দিছে। তারপরে ওই যে দেশ বিভাগ শুরু হয়েছে বা 62-63 যে দাঙ্গা টাঙ্গা আন্দোলন শুরু হয়েছে, তারা অনেকেই ভারতবর্ষে চলে গেছে, আর এই যন্ত্রপাতিগুলো দোকানে রয়েছে। আমার বাবার ইচ্ছা বা আমার দাদার ইচ্ছা ছিল যদি কোনোদিন ওনারা আসেন তাহলে ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে এগুলো ওনারা আর বিক্রি করেন নাই। ওই 44 সনের আগের থেকে বা 44 সনের পরের থেকে, 71 যুদ্ধের পরের থেকে আমি তো গেছি 90 দশকের দিকে বা 80 দশকের দিকে, তখন পর্যন্ত তারা এইগুলি এইভাবে রাইখা দিছে। যদি ফের আসেন ওনারা, এটা তো আমাদের একটা আমানত। জি জি। বিশিষ্ট বিশিষ্ট উস্তাদের জিনিস কোনোদিন বেড়াইতে আসলো, দেশ বিভাগ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে যদি ওনারা বাংলাদেশে আসলে যদি এসে বলে যে আমি তো একটা সেতার দিয়ে গেছিলাম আপনার কাছে, আমার সেতারটা কোথায়, বা আমি একটা এসরাজ দিয়ে গেছিলাম, আমার এসরাজটা কোথায়। এটা তো একটা যন্ত্র, মানে একটা মানুষের সন্তানের যেতে বেশি, যেটা আমি এখন বুঝি যে আমার একটা যন্ত্র যদি আমি খুঁজে না পাই, আমার মেয়েদের দিকেও দিয়ে আমার রাগ উঠে যে এটা কই, একটা বই খুঁজে না বলেও রাগ উঠে, এটা কই, এটা পাই না কেন আমি। এটা তো তাদের কাছে এত আদরের জিনিস। এখন মনে করেন যে আলাউদ্দিন খার কাছে তার সেতারটা কি পরিমাণ আদরের, এটা আমি বইলাম বুঝাইতে পারবো না। আমি যেরকম বুঝি যে আমার যন্ত্রটা আমার কাছে কি পরিমাণ আদরের, তো ওনারটা কত পরিমাণের আদরই হইতে পারে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের এই দাদা যেহেতু কমিটেড ছিল, বাবাও কমিটেড ছিল, মানে যে না এগুলো আসলে ফেরত দিতে হবে। আমার চিন্তা এগুলো যেহেতু পইরাই রয়েছে, এগুলো যেহেতু বিক্রি করা যাবে না, তাহলে এগুলি কি করা যায়। আমি একটু যত্ন করার চেষ্টা শুরু করলাম, করে দেখলাম যে না, সংখ্যায় অনেকগুলা, বেশ কিছু ভাঙ্গা চূড়াও ছিল, আবার কিছু নষ্টও ছিল। এগুলোর একটু হাতটা দিয়ে পরিষ্কার টরিষ্কার করে মোটামুটি দেখলাম যে 20-30টার মতো এরকম হয়। এবং যখন পরিষ্কার করলাম তখন অনেক পরবর্তী যারা উস্তাদ ছিল তারা এসে আড্ডা দিত দোকানে, তারা বলতো যে না এই এখন তো জিনিসগুলো সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, মানে সবার ভিতরে দেখলাম একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে যে পুরানো যন্ত্রের দিকে একটু পরিচ্ছন্ন করার পরে, একটু ঠিক করার পরে সবার একটা আকর্ষণ তৈরি হয়েছে। তখন আমার আর একটু চিন্তা হলো, তাহলে এটা যদি আর একটু সংখ্যা বাড়াই, আরো যদি কিছু সংগ্রহ করি, এই আস্তে আস্তে সংগ্রহের দিকে একটা নেশা চলে যায় আর কি। যাইতে যেতে আরো বাড়াইলাম, অনেকেই দেখলো, দেখবার পরে দেখলাম না সবার খুব সুন্দর একটা অনুভূতি এই যন্ত্রের প্রতি। তো আমার চিন্তা হলো তাহলে এইগুলোরে তো আরো সংখ্যা বাড়াইলে আমার সংগ্রহ বাড়লো, এবং মানুষ দেখা তাদের যে অনুভূতিটা দিতেছে সেটা আমার কাছেও ভালো লাগে, মানুষের ভালো লাগা আর আমার ভালো লাগা দুইটাই তো একটা অন্যরকম বিষয়। এই করতে করতে এই সংগ্রহের সূচনা। এটি কোন সময়ের কথা বলছেন? 2000 সনের আগে, মানে 95-96 দিকে। আপনার সংগ্রহের গল্পে আমরা ছিলাম, সংগ্রহ শুরু হলো, এবং প্রথম মানে এই যে আপনি সংগ্রহটা করতে শুরু করলেন, কোন কোন জায়গা থেকে বা কি কি বাদ্যযন্ত্র সংগ্রহ করতে শুরু করলেন? প্রথম শুরুটা তো দোকান থেকে, হ্যাঁ, যেগুলো আপনার বাবা এবং দাদা যত্ন করে রেখেছে। দোকান থেকে শুরু হওয়ার পরে
আস্তে আস্তে যার কাছে আছে, অনেকের কাছে পড়ে ছিল, অনেকে ব্যবহার করে না, সেগুলো খোঁজ নেওয়া শুরু করলাম, যেগুলো শাস্ত্রীয় সঙ্গীত রিলেটেড, অর্থাৎ সেতার বা তানপুরা, এসরাজ, যেগুলো শাস্ত্রীয় সঙ্গীতের সাথে রিলেটেড। কারণ ইনস্ট্রুমেন্ট তো অনেকগুলি ভাগ আছে, কিছু ফোক ইনস্ট্রুমেন্ট আছে, কিছু ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, কিছু আমাদের ট্রেডিশনাল এইগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কিছু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট আছে, এরকম। আবার ওই ইনস্ট্রুমেন্টের ভিতরে, বাদ্যযন্ত্রের ভিতরে আবার 4টা ভাগ আছে, যেরকম চামড়া দ্বারা বানানো বাদ্যযন্ত্র, আবার বায়ু দ্বারা বাদিত বাদ্যযন্ত্র বা সুশির বাদ্যযন্ত্র বলি, চামড়া দ্বারা যেটা তত, এরকম 4 প্রকার আছে। আনধ্য আছে, যেটা যে আপনার ইয়েতে বাজানো হয়, আবার ঘন আছে, যে কাঁসার যেগুলো তৈরি বা এরকম মেটালের তৈরি যেগুলো, এরকম 4 রকমের বাদ্যযন্ত্র আছে। তখন ওই শাস্ত্রীয়গুলো জোগাড় করার পরে তখন আমার চিন্তা হলো যে ফোকটা জোগাড় করতে হবে, ফোকের উপরে যে আমাদের আরো কি কি আছে সেগুলো জোগাড় করতে হবে, এরকম মাথায় কাজ করা শুরু করলো। বা আমার এই 4 প্রকার বাদ্যযন্ত্রেরই একটা বিশাল ভান্ডার তৈরি করতে হবে। এইটার একটা কারণ হলো যে যখন আমি কালেকশনটা মোটামুটি একটা দাঁড় করায় ফেলছি, তখন ময়মনসিংহে একটা লোক উৎসব হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির থেকে। তুই কিছু কিছু মানুষ গিয়া ইনফরমেশন দিছে যে ওর কাছে কিছু বাদ্যযন্ত্র আছে, উৎসব যে করতেছেন ওরে খবর দেন, ওর বাদ্যযন্ত্রগুলো এই জায়গাতে এক্সিবিশন হোক। আচ্ছা, আমার এসে বললো, আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো না। আমার একটু লজ্জা লাগতেছিল যে কিছু ইনস্ট্রুমেন্ট, 20-30টা ইনস্ট্রুমেন্ট, এগুলো নিয়ে আবার কি একটা মেলার ভিতরে, একটা স্টলের ভিতরে নিয়ে সাজায় রাখবো, এটা তো একটা উৎসব। মানে কি ওই অনেকগুলা স্টল দিচ্ছে, পিঠার দোকান, এই আমরা চুরির দোকান, ওই কিছু বাস জিনিসের দোকান, আদিবাসীর দোকান, এই না আবার আমারগুলি নিয়ে আমি রাখবো, আমারগুলি তো আর বিক্রির জন্য না। এরকম একটা লজ্জা লাগতেছিল। আমি এগুলো নিয়ে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর করে সাজায় টাজায়, মানে টেবিল দিছে, টেবিলের উপরে রেখে দিছে, রেখে দিয়ে আমি আবার একটু দূরে দূরে থাকি, যে আবার কে কি বলে এসে। কিন্তু আমি যেটা দেখলাম যে বাচ্চারা গিয়ে এই যন্ত্রগুলির হাত দিয়ে দেখবার ইচ্ছা করতেছে তাদের, মানে তারা হাত দিয়ে দেখবে এই জিনিসটা কি সেটা জানবে, এটা কি গার্জেনরা জিজ্ঞেস করতেছে। তখন আর আমি দূরে থাকতে পারি নাই, যেহেতু বাচ্চাদের একটা আনন্দ বা তাদের একটা আগ্রহের জায়গা দেখলাম। তখন আমি আগে গিয়ে তাদেরকে বললাম এটা এই জিনিস, এই যন্ত্রটা, এটা কইটি কিভাবে বাজায় দেখান। ছোট ছোট বাচ্চারা, আমি এটা এইভাবে বাজায়, কইটি কিভাবে বাজায়। এই যে তাদের সাথে একটা বাদ্যযন্ত্র, আমি এবং শিশু, এই 3টার একটা সুসম্পর্ক বা একটা আত্মিক সম্পর্ক তখন তৈরি হয়ে যায়। ওই তখন আমার মনে হলো যে না, আমার দূরে থাকার দরকার না, আমি বরঞ্চ প্রেজেন্ট করি এদেরকে, বা এদের সামনে এটা আমি তুলে ধরি। যে যদি তুলে ধরতে পারি তাহলে তখন আমার মাথায় কাজ করলো, যদি তুলে ধরতে পারি তাহলে আমার সংস্কৃতি এবং আমার সংস্কৃতির ঐতিহ্য, এই 2টা বিষয় আমি এই যারা প্রজন্ম আছে তাদের কাছে আমি বুঝাইতে পারবো বা দেখাইতে পারবো যে আমার সংস্কৃতি এরকম রিচ ছিল। ময়মনসিংহের ঐতিহ্য বলি, বাংলাদেশের ঐতিহ্য বলি, আমরা ঐতিহ্যের দিক থেকে অনেক বেশি আগানো, এবং সঙ্গীতের ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্যের দিক থেকে আমরা অনেক বেশি বিশালতর। এটা আমার প্রজন্মরে বুঝাইতে হবে। এবং সেই বোঝানোর কাজে আপনি অনেক ধরনের কাজের সাথে যুক্ত আছেন। আপনি একবার বেঙ্গল শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের সাথে যুক্ত ছিলেন, এবং সেখানে আপনার বাদ্যযন্ত্র দেখে বোধহয় শিল্পকলার ডিজি আপনাকে, জাদুঘরের ডিজি আপনাকে নিয়ে গিয়েছিলেন সেখানে, এবং সেখানে বোধহয় একটা যে গ্যালারি আছে সেটি আপনি করেছেন। হ্যাঁ, ওই প্রদর্শনীর পরে আমাদের সুবীর স্যার ছিলেন বেঙ্গলে, উনি ইয়েতে আর্টিস্ট হিসেবে ছিলেন, মানে বেঙ্গলের ফাইন আর্টসটা উনি দেখতেন। তখন পরের বছরে, ওই বছরই ময়মনসিংহ জয়নুল উৎসব করে, বেঙ্গল আন্তর্জাতিক জয়নুল উৎসব করে। ওই জয়নুল উৎসবটা ছিল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শিল্পচর্যা জয়নুল আবেদিন সংগ্রহশালায়। আচ্ছা, তখন এই জায়গাতে, এই মেলাতে যে রেসপন্সটা পাইছিলাম এবং বাচ্চাদের যে আগ্রহটা দেখছিলাম, তখন ওই জায়গায় তারা আমার বলার সাথে সাথেই তখন আমার বলছে, আর আমি তখন রাজি হয়ে গেছি। তখন আর লজ্জাটা নেই, লজ্জাটা কেটে গেছে। আচ্ছা, তখন ওই জায়গাতে আমি ডিসপ্লে করলে একটু সুন্দর করে করলাম, প্রত্যেকটা বাদ্যযন্ত্রের সাথে নাম দিলাম, এবং সুবীরদা আমার বললো যে তুমি এইভাবে করো। উনি তখন আমার খুব হেল্প করছে।
যে এখানে বিদেশ থেকে অনেক আর্টিস্ট আসবে, যেরকম গণেশ আলী আসছিলেন, তারপরে ভারতীয় অনেক শিল্পীরা আসছিল, চিত্রশিল্পীরা আসছিল, এবং তারা দেখা ওই বাদ্যযন্ত্রের এই কালেকশন দেখা তারা তখন খুব প্রশংসা করে। বাহ, এই প্রশংসা করার পরেই আমার আরো আগ্রহ বাড়ে আর কি, দ্বিগুণ হয়েছে। হ্যাঁ দ্বিগুণ হয়ে যায়। তো ওইটা আবার পরের বছরই সুবীর দা গুলশান পার্কে 3 দিনের একটা বৈশাখ উৎসব হয়েছিল, তখন বললো যে আসলাম আপনি বাদ্যযন্ত্রগুলো নিয়ে আসেন এখানে। ওই জায়গায় তো দেখলাম ময়মনসিংহের মানুষের খুব আগ্রহ, দেখি এবার ঢাকার মানুষের কিরকম আগ্রহ। পরে ওই বৈশাখ উৎসবে আসার পরে সমস্ত স্টলের মধ্যে সবাই সব কিছু জিনিস বিক্রি করে, স্টলের লোক নাই, সবাই যা বাদ্যযন্ত্রের স্টলের ভিতরে এটা দেখার জন্য। এই নাও বেশ ভালো রেসপন্স হয়। আচ্ছা, কে কি দেখলো সেটা তো আমাদের দেখা হয়নি, তবে এবার আমরা আপনার কিছু বাদ্যযন্ত্রের যে সংগ্রহশালা সেখানের কিছু চিত্র দর্শকদের দেখাতে চাই এবং নিজেরাও দেখতে চাই, একটু দেখে আসি। হ্যাঁ, দর্শক চলুন আমাদের আজকের অতিথি রেজাউল করিম আসলামের সংগ্রহশালার কিছু চিত্র আমরা দেখে। বাহ, অসাধারণ। এখানে অনেক বাদ্যযন্ত্র ছিল যেগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না, এবং সুস্মিতা শুরুতে বলছিল যে নামগুলো আগে কখনো শুনিনি। এরকম কিছু বিরল বাদ্যযন্ত্রের কথা আপনার কাছ থেকে জানতে চাই। বিরল বলতে বাদ্যযন্ত্রের প্রথমে তো অনেকগুলি প্রকার বললাম, আর আমরা এখন যেগুলি যে অনেক বাদ্যযন্ত্র আমরা হারাইতে বসছি আর কি, অনেকগুলি বিলুপ্তির দিকে, কিছু কিছু আছে প্রায় লুপ্তই, আর কিছু চলমানও আছে, আর এগুলো আমরা চলমান রাখতে পারতেছি না চর্চার কারণে। এর মূল একটা কারণ হলো যে আমরা অনেকে বলে যে ওয়েস্টার্ন কালচার আমাদের উপরে প্রভাব তৈরি করছে, আসলে বিষয়টা ওইরকম না। আমি ওইভাবে দেখি না। আমরা যেটা দেখি যে আমরাই আমাদের সংস্কৃতির চর্চাটারে ওইভাবে ধারণ করতেছি না, আর ধারণ করতেছি না দেখে এগুলোর ব্যবহার কমতেছে, আর ব্যবহার কমের কারণে এই বাদ্যযন্ত্রের সাথে যারা রিলেটেড ছিল, অর্থাৎ তৈরিকারক বা কারিগর, এই কারিগররা পেশা পরিবর্তন করছে। একটা স্বরাজ যিনি তৈরি করতো আগে, উনি স্বরাজই তৈরি করতো, কিন্তু ওই স্বরাজটা তো তার বিক্রি করতে হবে, বা একটা দোতারা তৈরি করলো তার তো বিক্রি করতে হবে। এখন যদি ব্যবহারকারী কমা যায় তাহলে তো তার তৈরিটা ওইভাবে হয় না। তখন সে দেখা গেছে যে স্বরাজ তৈরি না করে সে পীড়া তৈরি করতেছে, মানে বসার পীড়া তৈরি করতেছে, বা চেয়ার তৈরি করতেছে, টেবিল তৈরি করতেছে, সেটাই তৈরি করতেছে। এইভাবে আমরা কারিগরদের হারাইছি। যেটা আপনি বলছেন যে ব্যবহারকারী কমে গেছে, আসলে আমাদের লোক যেসব সঙ্গীত ছিল, জারি গান বা সারি গান, এগুলো যেমন এখন কমে যাচ্ছে, সেই সাথে সাথে এগুলোতে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত হতো সেগুলোও কমে যাচ্ছে। আপনার সঙ্গে অনুষ্ঠান শুরুর আগে বাইরে কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে জারি গানে ব্যবহৃত বাদ্যযন্ত্র একটি, সেটির কথা আবার জানতে চাই। আসলে আমাদের লোকজ যে বিষয়গুলো আছে, গানগুলি আছে, প্রত্যেকটা লোকজ গানের আলাদা আলাদা কিছু বাদ্যযন্ত্র ব্যবহৃত। যেরকম আমরা কীর্তনে খোল, করতাল ব্যবহার হয়, যেরকম আমাদের বাউল গানে ওই আমাদের বাংলা ডুল ব্যবহার হয়। এক সময় বাউল গান করা হয়তো আপনার শুধু একটা একতারা বাজায়, এরপরে বাউল গানে আপনার স্বরাজ দোতারা আসছে, আর এখন আমাদের বাউলরা বেহালা বাজায়। বেহালা তো আমাদের যন্ত্র না, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট। এরকম জারি গানে ব্যবহার করতো আমরা শুধু খালি পায়ে একটা মেকুর যন্ত্র ব্যবহার করতো, মেকুর। আমগরের দিকে বলে মেহুর। মেহুর মানে হলো যে বিড়াল বসে থাকলে যে একটা আকার ধারণ করে, এরকম একটা আকারের মতো একটা যন্ত্র, সেটাই পায়ে নিয়ে শুধু খালি একটা রিদমের উপরে করা হতো। কারণ জারি গানটা তো মার্সিয়া, মানে শোকগাথা, যুদ্ধের পরাজয়, যুদ্ধের জয়, যুদ্ধে সৈনিক নিহত হওয়ার পরে তার যে বিধবা স্ত্রী আছে, মায়ের যে হাহাকারি আছে, এগুলাই জারি গানের ভিতরে বেশি বিবৃত হয়। সেই ক্ষেত্রে ওই জায়গায় এতটা বেশি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় না। ওই শুধু মেকুর বা নুপুর
এই ধরনের হালকা যন্ত্র ব্যবহার করা হতো। যেমন এই মেকুর তো তৈরি করা যায় না, কারণ হলো ওই কারিগরটা এখন নাই। কারিগর নাই দেখে আমরা এই যন্ত্রটা আমরা বিলুপ্তির দিকে মনে করতেছি এটা বিলুপ্ত হয়ে গেছে বা এটা বিলুপ্তির দিকে চলে যেতেছে। তবে আমরা যেটা দেখি যে এই প্রজন্মকে যদি ঠিকঠাকভাবে গান পরিবেশন করানো যায়, হ্যাঁ, তাহলে তারা কিন্তু লোকসঙ্গীতকে খুব ভালোভাবে আপন করে নেয়। আমরা আমাদের বাংলা সিনেমার গানেও কিন্তু এখন দেখি যে ফিউশন আকারে হলেও কিন্তু লোকসঙ্গীতগুলোই চলে আসছে, কিংবা কোক স্টুডিওতে বেশিরভাগ জনপ্রিয় গান কিন্তু ফোক গানগুলো নতুনভাবে আসছে। তো এই যে ফিউশন হচ্ছে, হ্যাঁ, আধুনিক মানে লোকজ ইনস্ট্রুমেন্টের সাথে ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ইনস্ট্রুমেন্টের আসলে কোনো ওয়েস্টার্ন বা ইস্টার্ন এই ধরনের কোনো ভাগ নাই। যেরকম পাখির কোনো দেশ নাই, সীমানা নাই, বর্ডার নাই, বাদ্যযন্ত্রের কোনো আসলে কোনো ধরনের সীমানা নাই, তার কোনো পাসপোর্টও নাই, কিছু নাই। আমি এটার এইভাবে দেখি না। আমি মনে করি যে ইনস্ট্রুমেন্ট দিয়া মানে যে বাদ্যযন্ত্র দিয়া একটা গানকে আপনি যত বেশি মানুষের কাছে আগ্রহী করে তুলতে পারবেন, মানে তার ব্যবহারটা যথেষ্ট হইতে হবে, অতিরিক্ত না। যদি একটা গানের সৌন্দর্যের জন্য একটা বাদ্যযন্ত্র খুব স্মুথলি সেটাকে মানায় নিতে পারে, তাহলে সেটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট হোক বা আমেরিকান ইনস্ট্রুমেন্ট হোক বা আফ্রিকান ইনস্ট্রুমেন্ট হোক আর ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টই হোক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো আমার যে ফোকটা আছে, যেটা আমার সম্পদ, আমার ঐতিহ্য, যেটাতে আমাদের বাঙালির পরিচয়, সেটার বৈশিষ্ট্যটা যেন নষ্ট না হয়। আমরা সেই ক্ষেত্রে দিয়ে যে আপনি যেগুলো বললেন যে আমি নাম বলবো না, যারা নতুনভাবে আধুনিকায়ন করতেছে বা গানের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতেছে, তারা যদি সুর এবং বাণীটা ঠিক রাখে তাতে কোনো সমস্যা নেই। বা আমাদের লোকসঙ্গীতের যে যে ভান্ডারটা আছে, যেটা আমরা ঐতিহ্যের অংশ মনে করি, সেইটার যে স্বকীয়তা এবং মৌলিকতা আছে, সেটা রক্ষা করতে হবে। সেই জিনিসটা রক্ষা করে করুক, এটা তো আরো ভালো জিনিস। আমার ফোকটারে, আমার লোকটারে, আমার সম্পদটারে আমার মানুষের কাছে, আমার যারা নতুন আসতেছে তাদের কাছে উপস্থাপন করতেছে, নাহলে নতুনরা কাজ করবে কি নিয়ে? তাদের তো কাজের একটা ক্ষেত্র লাগবে অবশ্যই। তারা নতুন কিছু তৈরি করবে, ইভেন আমাদের যে পুরাতন ঐতিহ্যগুলো আছে সেগুলো তারা তুলে ধরবে, এইটাই নতুনদের কাজ। আমরা আপনার কাছ থেকে তো অনেক বিষয় অনেক কিছু জানছিলাম, এবার একটু আমার আগ্রহের জায়গা সিনেমা নিয়ে একটু শুনে। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে আপনি ময়মনসিংহ চলচ্চিত্র সংঘ করেছেন, তো এই ভাবনাটা কেন এসেছিল? ওই সময় একটা আন্দোলন ছিল বাংলাদেশ জুড়ে। কোন সময়? 90-এর দশকের দিকে। বাংলাদেশের যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে চলচ্চিত্র সংসদ ছিল, জহিরায়ন চলচ্চিত্র সংসদ ছিল, রেইনবো চলচ্চিত্র সংসদ ছিল, তখন আমরাও চেষ্টা করলাম যে ওই রাশিয়ান বই যেহেতু পড়তাম, রুশ সাহিত্য যেহেতু পড়তাম, সেক্ষেত্রে রুশ সিনেমাগুলি কীভাবে দেখা যায়, ওই চিন্তা করে যে এটা কী করা যায়, তাহলে আমাদের একটা সোসাইটি তৈরি করতে হবে। এবং সোসাইটিটা কীরকম, যে সুস্থ ধারার ছবি দেখবো আমরা তখন। বাংলাদেশের ক্লাসিক ছবি তখন ছিল, বা ভারতীয় ক্লাসিক ছবি ছিল, যেরকম সত্যজিৎ রায়ের ছবি, ঋত্বিক ঘটকের ছবি, তা আমরা ওইগুলিও সংগ্রহ করতাম নিজেরা বসে দেখার জন্য। কি স্বপ্ন রয়েছে আপনার মিউজিয়াম? মিউজিয়াম নিয়ে যে স্বপ্নটা, সেটা হলো শুধু খালি মিউজিয়ামের কাছে ওই বাচ্চারা এসে দেখবে সেটা না, তারা যেন শিখতে পারে। যে সেই জন্য আমরা কিন্তু ওই যে একটা সংগঠন নবব্রতী, আমি ওটা প্রতিষ্ঠা করছি। এটা নিয়ে শুনি, এটা কবে প্রতিষ্ঠা করলেন এবং কেন? এইটা করছি 2012 সনে। যে আমার কথা হলো যে বাচ্চারা যেহেতু ইনস্ট্রুমেন্টটা ছুঁয়ে দেখতেছে, তাহলে ছুঁয়ে দেখে সে আবার জিজ্ঞেস করতেছে এটা কিভাবে বাজায়, তাহলে তার বাজানোর একটা আগ্রহ আছে ভিতরে, মানে ইচ্ছা আছে। সে যদি এটা বাজাইতে পারে তাহলে তার একটা পরিতৃপ্তি আসবে, এবং সে ওই আমার সংস্কৃতির প্রতি সে তার যে আগ্রহটা, সেই আগ্রহটা তার পরিপূর্ণ করার জন্য আমার এটা ব্যবস্থাপনা তার দিতে হবে। কারণ ওই শিখতে গিয়ে সে যেন আবার ওই ভুল শিক্ষায় না শিক্ষিত হয় আর কি। আমরা তো শিখতে গিয়ে যেটা হয় যে জেনারেল শিক্ষাতেই হোক আর মিউজিকের শিক্ষায় হোক, এটা আমাদের অনেক স্টাডি আছে যেগুলো অনেক ভুল ধারণা, ভুল শিক্ষার ক্ষেত্রে। যে আমার কথা হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং কালচারাল যে এডুকেশনটা আমি অ্যাপ্লাই করব, সেই এডুকেশনটার জন্য একটা বাচ্চার জন্য উপযোগী হয় এবং সে যেন সঠিক শিক্ষাটা পায়, সেই চিন্তাটা করে আমার এই ইনস্টিটিউট, মানে একটা
এডুকেশনাল প্রোগ্রাম আমি চালু করি, এবং সেই জায়গায় আমি এটা এই জিনিসটাও রাখি যে এই জায়গায় শুধু খালি ফোক না, এই জায়গায় ওয়েস্টার্ন যে ইনস্ট্রুমেন্ট আছে দুইটাই রাখতে হবে, কারণ দুইটার কম্বিনেশনে আমার যে সংস্কৃতিটা আছে সেটাকে আমার ডেভেলপ করতে হবে, প্রমোট করতে হবে। তার মানে সেখানে কিবোর্ড কিংবা হ্যাঁ, এই ধরনের গিটার গিটারের ক্লাস হয়, ব্যাঞ্জো এগুলো বাজানো হয়। ও ক্লাসও হয়। ক্লাস হয় সেখানে। বাহ। আচ্ছা, এবং বর্তমানে আপনার যে জাদুঘরটা সেটা আমরা শুনেছি যে একটা চার্চের নিচতলাটা আপনি ভাড়া নিয়ে সেখানটাতে পরিচালনা তুমি এত করছেন। কিছু জানো কিভাবে? খোঁজ রাখতে হয়। এবারে একটু শুনি সেই সম্পর্কে। এই জায়গাটা আসলে কতগুলো কক্ষ নিয়ে বা কি ওটা অবস্থায় একটা আপনার ফ্লোর, জাদুঘরটা? চার্চের নিচে একটা ফ্লোর, ছোট্ট একটা ফ্লোর, ওই ফ্লোরেই ওই জিনিসগুলো আমার সাজানো বা সংরক্ষণ করা। আচ্ছা, যেহেতু অনেকগুলো জিনিস হয়ে গেছিল, এর পরবর্তীতে আগে বেঙ্গলের অনেকগুলো এক্সিবিশন আমি করছি, করার পরে আরো কিছু আমার ইনস্ট্রুমেন্ট জোগাড় হয়, তো ওই জিনিসগুলো সংখ্যা অনেক হওয়াতে সংরক্ষণ করাটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল। পরে আমি ওই একটা চার্চের নিচের তলা, আমার এক স্যার ছিল মার্টিন স্যার, উনি ওই চার্চের সভাপতি, স্যারকে বললাম যে স্যার আমার একটু প্লেস দেন, এই জায়গায় আমি একটু মিউজিয়াম করবো। পরে বলতেছি তুমি যে মিউজিয়াম করবো, জায়গাটা তো আমার না, চার্চের তো তোমার রেন্ট দিতে হবে। স্যার আমি দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যতটুকু না হলে না দিলেই চলে, তুমি ততটুকুই দিও, কিন্তু আমার হলে আমি তোমাকে ফ্রি দিতাম, তুমি যাও এই জায়গায় করো। তো সেই সুবাদে যখন প্রথমে স্যার বুঝতে পারে নাই, কিন্তু পরে যখন আমি করছি তখন চার্চের মানুষও খুব প্লিজড, তারা খুব খুশি যে এই জায়গায় এত সুন্দর একটা এরকম একটা জাদুঘরের মতো প্রতিষ্ঠা করা হয়েছে, বা একটা জাদুঘর তৈরি হয়েছে, উপরে একটা চার্চ, নিচে একটা জাদুঘর, মানে এই পরিবেশটা একটু অন্যরকম। ময়মনসিংহের কোন জায়গাটাতে এটা? এটা ময়মনসিংহের টাউন হলের পাশে, মোমিনাসা কলেজের পাশে। যাবে সুস্মিতা? সুযোগ পেলে তো অবশ্যই দেখার আগ্রহ আছে। আমরা যেতে চাই সেখানে। হ্যাঁ অবশ্যই আমন্ত্রণ, সবার আমন্ত্রণ। আপনি তো বাউল সংঘেরও সেক্রেটারি। আমি ময়মনসিংহ বাউল সমিতির সেক্রেটারি। আচ্ছা, কবে যুক্ত হন এবং কেন? এটা যুক্ত হয় ময়মনসিংহ বাউল সমিতির যুক্ত হওয়ার পিছনের কারণ হলো করোনা। আচ্ছা, আগের থেকে আমি বাউলদের সাথে সংযুক্ত ছিলাম, বাউলদের জন্য কাজ করার চেষ্টা করছি। ওইটার মূল আরেকটা কারণ, আপনারা তো বলছেন যে আমি শুধু গেলে বাদ্যযন্ত্র সংগ্রহ করি, সেটা না, আমি ফোক গান সংগ্রহ করি, লোক গানও সংগ্রহ করি। আমার প্রায় 30,000-এর মতো গান সংগ্রহ আছে। চমৎকার। এবং বেঙ্গল ফাউন্ডেশনের এই ক্লাসিক্যাল উৎসবে বাদ্যযন্ত্রের এক্সিবিশন করছিলাম এই স্টেডিয়ামে, এই আর্মি স্টেডিয়ামে। আর ধানমন্ডিতে যেটা হয়েছিল 2017 সনে, সেই জায়গায় আমি বাংলাদেশের 50 জন মরমী গীতি কবি যারা আছে তাদের গানের একটা এক্সিবিশন করছিলাম। ধরেন আপনি হয়তো একটা গান শুনেন, এই গানটা কার সেটা আপনি জানেন না, সেই ক্ষেত্রে আমি ওই জায়গায় যে এক্সিবিশনটা করি, আমার মূল থিমটা ছিল সেইটা, যেটা এই গানটা লোকগান, এই গানটা অমুকের লেখা গান, এবং এই গানের যিনি লেখছেন উনি আরো এই গান লেখছেন, এরকম একটা বায়োগ্রাফি দিয়ে একটা এক্সিবিশন করছিলাম। 30,000 গান কিভাবে আপনি সংগ্রহ করেছেন? মানে অনেক বছরের তো সাধনার ব্যাপার। এইটা আমার একজন বাউল শিল্পী আছে, আপনারা হয়তো চিনেন, বাউল সুনীল কর্মকার, ওনার সাথে আমার একটা খুব ভালো সখ্যতা আছে। ওনার সাথে আমি চলি প্রায় 20-25 বছর যাবত। সেই সুবাদে ওনার কাছ থেকে বাউল গান শোনা, বাউল গানের আসরে যাওয়া, বাউলদের সাথে কাজ করা, বা বাউলদের সুখ দুঃখ শেয়ার করা, বা তাদের কোনো বিপদ আপদে নিজেরা ইনভলভ করা, এটা অনেক দিন যাবত ছিল। তো 30,000 গান আপনি প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে সংগ্রহ করছেন? অনেকের পাণ্ডুলিপি, অনেক গানগুলির পাণ্ডুলিপি সংগ্রহ করছি, অনেক আপনার কিছু প্রিন্টেড গান আছে, আবার যাদের গানগুলি প্রকাশিত হয় না সেই রকম অনেক পাণ্ডুলিপি আছে আমার কাছে। বা আপনার নাম শুনেনি নাই যে এই গানটা অমুকের, ধরেন ওই যে সাত্তার পাগলার কথা বলা হয় যে এই গানটা লিচুয়ার বাগানে, তো এই গান তো আমাদের ঘেটু গান, এটা আমাদের এলাকায় প্রায় 100-150 বছর আগে থেকে এটা প্রচলিত। এই যে কন্ট্রাডিকশন তৈরি, মানে কনফ্লিক্ট তৈরি হয়, মানে একটা গান নিয়ে বিতর্ক তৈরি হয়, যে আগেও একটা গান নিয়ে এরকম হয়েছিল যে মালমা জিলোজি, এই গানটা কার, রশিদ সরকারের গান না খালেক দেওয়ান সাহেবের গান। এই গানগুলো তো আমার কাছে সংগ্রহ আছে, যার কারণে অনেকেই বর্তমানে অনেকে পরামর্শ চায় বা জানতেছে যে এই গানটা আসলে কার।
তো এরকম কোনো কনফিউশন সৃষ্টি হলে এখন আপনাকে আমরা ফোন দেব। না, ওই যারা করে তারাই ফোন দেয় এখন। জি তারাই আরেকটা গান নিয়ে কনফিউশন হয়েছিল সর্বতমঙ্গল, যে চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন গেয়েছে। হ্যাঁ, এগুলো তো হয়, সমস্যা তৈরি হয়, কিন্তু এটা তো আমাদের অনেক আগের গান, এটা 1600 শতাব্দীর অনেক আগের গান। এমন কোন গান আপনার কাছে সংগ্রহ আছে যেগুলো এখনো প্রকাশিত হয়নি? ধরেন শাহ আব্দুল অনেকের গান করিমের আছে, কোনো গান অনেকের গান কিংবা- আছে। আমাদের এলাকায় জং বাহাদুর শাহ আছে, ওনার গান প্রকাশিত হয় নাই। আমাদের এখানে উপেন্দ্র সরকার আছে, ওনার গান কিছুটা বাংলা একাডেমি থেকে একটা বই বেরোইছে। আবার উমেদ আলী সরকার আছে, উমেদ ফকির আছে, ওনাদের গান বের হয় নাই, এরকম আছে। আচ্ছা, যে 30,000 গান আপনার রয়েছে সেগুলোকে কোনো প্রিন্টেড আকারে কোনো বই কিংবা কিছু করবার আপনার কোনো পরিকল্পনা আছে? এটা আমার মেয়ে কিছু গান করে, তো ও কিছু গান করতেছে, ও গাইতেছে। ও যদি করতে পারে তাহলে ওর দায়িত্ব থাকবে এটা, আমি ওইদিকে যাব না। আমি আপনার পরিবার আপনার নিয়ে কাজ একটু ছিল শুনবো। সংগ্রহ করা। আমার কাছে বাদ্যযন্ত্র নিয়ে সংগ্রহ করাটা আমার মূল কাজ। আপনার পরিবার নিয়ে একটু শুনি, কে কে আছে? আচ্ছা, বাউল সমিতিটা আমি একটু শেষ করে নেই। জি অবশ্যই। সেটা হলো যে ওই সুবাদে ওই বাউলদের সাথে ওইভাবে থাকার কারণেই বাউল সমিতির যে সভাপতি ছিলেন মানান ফকির সাহেব, করোনার আগে আগে উনি এসে আমাকে বললো যে আমার বাউলটা তো মারা যাইতেছে খাবারে করোনার সময়। তখন করোনার সময় কি করি, আমার ওই যে আরেক ফ্রেন্ড ছিল, ওরা করোনার স্বাস্থ্য নিয়ে কাজ করতেছিল এবং লাশ দাফন করার কেউ পাইতেছিল না, সেটা কাজ করতেছিল আমার এক বন্ধু আলী ইউসুফ নামে। ও মানে মানুষ মারা গেলে যে লাশ দাফন করবো বা লাশ পুরাইতে নিয়ে যাবো শ্মশানে, পুরাইবো, এরকম হয়েছে। হিন্দু ফ্যামিলি মারা গেছে, পরিবার থেকে কেউ যায় না, আমার ওই বন্ধু আরো 2-3 জনের নিয়ে ও লাশ পুরাইছে গিয়া শ্মশানে, মুসলমান হয়ে গিয়ে হিন্দুদের লাশ পুরাইছে। মানে এরকম ও কাজ করতেছে। তার আমি কাজ করতেছিলাম যে কাদের কাদের খাবার নাই, বিশেষ করে বাউল শিল্পীরা একটু নিম্নয়ের মানুষ, তো তাদের খাবারের ব্যবস্থাটা। আরেকটা হলো আমাদের যারা শিল্পী যারা আছে, যারা জেনারেল গান করে বা বাদ্যযন্ত্র বাজায়, তারাও তো এরকম আছে, অনেকে ধরেন পুরোনো সময় ঘরে চাইল নাই বা খাবার নাই, এটা বলতে পারে নাই। এটা আপনারা হয়তো বুঝেন কিনা বা ওই সময় অনুভব করছেন কিনা জানি না। আমরা তো মাঠ পর্যায়ে ছিলাম, আমরা করোনার মধ্যে মাস্ক পরা এই গামছা পেঁচায়, আমার গামছা নেওয়ার সময় হলো করোনার থেকে, নিজের সেফের জন্য, সেফটির জন্য, নিরাপত্তার জন্য। তখন ওই যে অনেকে বলতে পারছে না তার ঘরে চাল নাই, আমরা খোঁজ নিয়ে দেখছি কার ঘরে চাল নাই। আবার এমনও আছে অনেকে এসে সামনে দাঁড়ালে বোঝা গেছে যে ক্ষুধার্ত। এই সাধারণ শিল্পী এবং এই বাউল শিল্পীদের তখন আমরা করোনার সময় প্রায় বাউলদের 450 বাউলদের এই খাবারের ব্যবস্থা করি, মানে চাল ডাল এই যে মনে করেন যে আপনি 10 জনের দান করতেছেন, আমি বললাম যে ভাই তোমার দিন থেকে আমারে কিছু দাও, আমার একটা বাউল শিল্পী না খাই আছে, বা তুমি পচাই দাও, এরকম। বা কেউ টাকা দিতেছে, ভাই আমার 2টা বাউল শিল্পীরে দেন, আপনি অন্যদেরও দিতেছেন, দেন, আমার 2টা বাউল শিল্পীরে সাহায্য করেন। সেখান থেকে শুরু। সেইভাবে বাউলদের সাথে জড়িত হওয়ার পরে ওই যিনি সভাপতি ছিলেন উনি অসুস্থ হয়ে পড়লেন এই করোনার সময়। অসুস্থ হওয়ার পরে উনি মারা যাওয়ার সময় সব বাউলদের ডাইকা বললেন যে এই যে আমি যে মারা যাইতেছি, তোমাদের দেখা রাখবার জন্য একটা লোক দরকার, তো এই যে একটা লোকের দিয়ে গেলাম। এই উনি, আমি বাউল না, তারপরে উনি আমারে নিয়ে পড়লো যে আপনি যেহেতু এই বাউলদেরকে এইভাবে এতদিন সেবা দিছেন, আমি হইতে চাই নাই। পরে বলেছে যে না, এদেরকে দেখে রাখার দায়িত্ব আপনাদের, আর তোমরা যা কিছু দরকার ওনারে বলবা। বাহ, চমৎকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমার একটা প্রশ্ন ছিল আপনার পরিবার নিয়ে। হ্যাঁ, খুব সংক্ষেপে শুনি, কে কে আছেন এখন? আমার বাবা মারা গেছেন 2 বছর, আমার আম্মা আছেন, হজ করে আসছেন। কিন্তু আমার আম্মা হলো যেরকম কঠিন মানুষ সেরকম খুব সৃজনশীল মানুষ। আমার আম্মা ছোট সময় আমার গান শিখাই দিত, আমি প্রাইমারি স্কুলে গিয়ে গাইতাম। আমার আম্মা এখনো সৃজনশীল অনেক কাজ করে, যেরকম এই কয়দিন দেখলাম যে গাছের আমের থেকে সে আচার, জেলি, জ্যাম যা যা বানানোর দরকার সব বানাই দিয়েছে এই বয়সেও। এবার আমার আম্মা আরেকটা কাজ করে, এই কাঁথা সেলাই করতে পারে, নকশি কাঁথা সেলাই করতে পারে, এগুলি পারে। এবং এই যে পুরাতন কাগজ যেগুলো আপনারা যেরকম পেপার ফালাই দেন, পুরান বই ফালাই দেন, এইগুলির মন্ড তৈরি করে সে অনেক জিনিস তৈরি করে। জি। আর আপনার 2 মেয়ে আছে? হ্যাঁ, আমার 2 মেয়ে আছে। বাহ, আপনাদের জন্য শুভকামনা রইল। অনেক অনেক ভালো লাগলো আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রাঙা সকাল অনুষ্ঠান আমি অনেক দিন দেখি, মানে অনেক বছর যাবত দেখি। আমার কাছে খুব ভালো লাগে, এবং সবচেয়ে ভালো লাগে যে এটা খুবই তথ্যমূলক একটা অনুষ্ঠান। কারণ হলো যে মানুষগুলি এই জায়গায় আসে তাদের তথ্যটা আমরা বইয়ে পাবো না, কোনো জায়গায় সংগ্রহে পাবো না, বা অনেক মানুষের তথ্য উইকিপিডিয়াতে আমরা পাই না। কিন্তু রাঙা সকাল অনুষ্ঠানটা দেখলে আমরা এই সৃজনশীল মানুষ এবং এই মহৎ মানুষগুলোকে আমরা সরাসরি পড়তে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমার মনে হয় যে এই রাঙা সকাল অনুষ্ঠানটা আমাদের একটা ডিকশনারির মতো, চমৎকার। মানে একটা কোষ আর কি, জানার একটা কোষ। এবং এটা আরও দীর্ঘায়িত হোক, আপনারা চালায় যান। বা মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ, এরকম একটা অনুষ্ঠান, তথ্যমূলক অনুষ্ঠান, বা এই যে কিছু বিশেষ মানুষদের আপনারা সম্মান দেন, আপনাদের সাথে এসে আমাদের সাথে বা আপনাদের সাথে এই যে আমাদের একটা সংযোগ তৈরি করে, সেটা খুব আমি মনে করি যে এটা কালেকটিভ একটা বিষয়। চমৎকার। মানে এটাও একটা বড় সংগ্রহ। জি ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা রইল। জি, অনেক ধন্যবাদ।